সেখানে তারা কন্টেস্ট করবে এরকম সিটের সংখ্যা 90-100 এরকম। কন্টেস্ট মানে হচ্ছে ফার্স্ট হওয়া বা সেকেন্ড হওয়া এই অর্থে, উইন করার কথা বলছি না, কন্টেস্ট করা। তো হ্যাঁ, কন্টেস্ট করা। সেখানে দলগুলোর সাকসেস রেট সাধারণত 50 বা 60% থাকে, 80% 90% সাকসেস থাকে না। সুতরাং যদি আমি 60% সাকসেস ধরে নেই, 90 হলে 54, মানে তার মানে জামাত ইসলামী 54টা সিট পায়। তো আপনি 54টা ফিক্সড হয়ে গেলেন। অন দ্য আদার হ্যান্ড, যদি পিয়ার পদ্ধতিতে যদি আপনি মানে কি বলে এই 15% ভোট পান, আপনি কিন্তু 3-15-45 ফিনিশড। আর যদি আপনি 100টায় কন্টেস্ট করেন, খুব ভালো ফলাফল করেন, ভোট আপনি 15% পেলেন বা 20% পেলেন, আপনার কিন্তু 80টা সিট পাওয়ার পটেনশিয়াল থাকে। আপনি প্রতিটা সিটে উইন করছেন। সুতরাং এইটা একেবারে সেলফ ডিফিটিং। কারা কি বুদ্ধি দিয়েছে জামাত ইসলামকে আমি জানি না। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি রাজিও হই যে ঠিক আছে আমি বিএনপি নেতা, আমি রাজি পিয়ার পদ্ধতি, আজকে রাজি হলে 5 বছর লাগবে কাজটি করতে। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। আমার 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 বাবার বাড়ি টাঙ্গাইলে। তো আমি তো টাঙ্গাইলে যে এমপি হবে, আমার এমপিকে তো আমি দেখতে চাই, আমি ভোট দিতে চাই। অথবা আমি ধানমন্ডিতে থাকি, ধানমন্ডিতে যে এমপি হবে আমি যদি ভোট দিই, আমার এমপিকে আমি ভোট দিতে চাই। আমি তো দলের মার্কাকে ভোট দিতে চাচ্ছি না। আর যে সমস্ত আর্গুমেন্ট দেওয়া হয় যে পিয়ার পদ্ধতি করলে পরে টাকার সরাসরি কমবে, এই দলের খবরদারি কমবে, খবরদারি বাড়বে, টাকার দর তারও বাড়বে। কারণ হচ্ছে, মানে আমি যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ধরা যাক বিএনপি 300 জনকে নমিনেশন দিল, তার মানে একটা সিরিয়াল থাকবে 1 2 3 4, একেবারে 300 নম্বর ব্যক্তি। এখন বিএনপি প্রপোর্শনালি ভোট পাইল 45%, তার মানে 135টা সিট পাইবে। 136 নম্বর ব্যক্তি কিন্তু এমপি হইতে পারবে না। তাহলে সে বলবে আমি দোষ করলাম কোথায়? তার মানে 135-এর বা 150-এর মধ্যে থাকার জন্য যে টাকার খেলা হবে না, কে বললো? এগুলো মানে অন্যান্য দেশে যেসব কেন বলছে, মানে তাহলে কেন বলছে, মানে দর কষাকষি করার চেষ্টা করছে বিএনপির সাথে সিট নিয়ে? এটা বেসিক্যালি দর কষাকষি জন্য। একই সাথে যেটা হয়েছে যে লন্ডন বৈঠক এবং ঐকমত্য কমিশনে বিএনপির ভয়েসের কারণে সম্ভবত ছোট দলগুলো আর একটু কমপ্লেক্সে ভুগেছে। সে কারণে হয়তো কেউ কেউ বলেও ফেলেছে, এনসিপি নেতারা বলে ফেলেছে, বিএনপির একক কথাবার্তা যদি সরকার চলে তাহলে তো সমস্যা। সেটি তো একটি কথা আছে। কিন্তু বিহাইন্ড দ্য সিন নেগোসিয়েশন যেটা হচ্ছে, আমি সরকারের দিক থেকে শুনেছি যে জুলাই সনদ বলেন আর ঐকমত্য কমিশনের আলোচনার কথা বলেন, এগুলো কিন্তু অনেকখানি আগিয়েছে আসলে। সনদ শুধু সিগনেচার হয় নাই, কিন্তু আমি শুনেছি সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হচ্ছে। এখন এই ডেভেলপমেন্ট প্লাস ধরেন, কিন্তু সেখানেও তো সরকার বলছে যে গণভোট, মানে আমরা কাউকে মানে বলতে শুনছি যে গণভোট আর নির্বাচন একই দিনে হতে পারে। এনসিপি আচ্ছা, আমি ওটা আসছি। সেটা হচ্ছে যে একটা বিয়ে যখন ঠিক হয়, ম্যারেজ, বিয়েতে সব ঠিক হলো যে গহনা দেওয়া, কি দেওয়া খাওয়া, কোথায় কবে বিয়ে হবে, সব ঠিক হলো। এরপরে কিন্তু ডিসপিউট থাকে, কথাবার্তার ভয় থাকে। তখন হয় কি যে অনেক সময় ঘটকের বাইরেও কন্যা পক্ষ, পাত্রীপক্ষ এবং আত্মীয় স্বজন সহ আলাদা করে বসে কিন্তু নানা বিষয়ে আলোচনা করে। এই ম্যারেজটার সাথে পলিটিক্যাল নেগোসিয়েশনের অদ্ভুত মিল আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্য 2 পার্টির যে নেতাদের নেওয়া হচ্ছে প্রফেসর ইউনূসের ডেলিগেশনে, এটা একটা ইউনিক মুভ, কোনো সন্দেহ নাই। এটা এক্সাম্পল সেট করছে। কিন্তু এটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, আমি সরকারের সাথে আলাপ করেই বলছি, সেটা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে যে একই ছাদের নিচে একই প্লেনে যাবে, একসাথে দীর্ঘ সময় থাকবে, যাতে পরস্পরের সম্পর্ক স্বাভাবিক হয় এবং ডিফারেন্সেস গুলো দূর করা যায়। কোনো গ্যাপ থাকলে, ধরেন মির্জা সাহেব লন্ডনে তারেক রহমান সাহেব কথা বলতে পারবেন, ঢাকা বেগম জিয়ার সাথে কথা বলতে পারবেন, বা জামাত ইসলামের নেতা ঢাকার নেতাদের সাথে কথা বলতে পারবেন। তো ডিফারেন্সেস দূর করার একটা উদ্দেশ্য আছে। আর একটা হলো বিশ্ববাসীকে মেসেজ দেওয়া, সরকার বা বিরোধী দল, রাজনৈতিক দলগুলো যথেষ্ট ঐক্যবদ্ধ আছে। আরেকটা উদ্দেশ্য আছে, 30 তারিখের দিকে একটা, সম্ভবত 30 তারিখেই একটা রোহিঙ্গা কনফারেন্স আছে নিউ ইয়র্কে। ওইটাতে যেহেতু আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে লিগ্যাসিটা ধারাবাহিকতা রাখার জন্য ওই আলোচনায় রাজনৈতিক নেতৃত্বকেও রাখা হচ্ছে। সেটা একটা সামগ্রিক মুভের অংশ হিসেবে রাখা হচ্ছে এবং এটাই একটা ইন্ডিকেট করছে যে আসলে এই রাজনৈতিক আলাপ আলোচনার বাইরে ডিফারেন্সেস থাকবে। বিউটি অফ ডেমোক্রেসি, যে জুলাই চেতনার ব্যাপারে সকলের একটা ব্রডার কনসেনসাস এমনিতেই আছে, যে কেউ তো ফ্যাসিজমকে সাপোর্ট করছে না। কিন্তু এখানে বিএনপির কথা বলবে, জামাতের কথা বলবে, এনসিপি তাদের কথা বলবো, সেখানে আমি কোনো বিশেষ কোনো সমস্যা দেখি না। আমরা হয় কি,
আমরা খুব খুব ঠুনকো বিষয়ে খুব না, ভাবিত হই। তারপরে কি জাতীয় নির্বাচনের সাথে গণভোট কি আসলে সম্ভব কিনা? মানে গণভোটের যে গণভোট আমার ধারণা আগেও হতে পারে বলে, কারণ গণভোট হওয়ার ব্যাপারে বিএনপির স্ট্যান্ডটা কিছুটা আমি জানি, যদিও বিএনপিতে ভেতরেও ডিফারেন্ট, যে বড় পার্টি তো একমত হওয়া খুব সহজ না। বিএনপি একটা ওপিনিয়ন আছে বিএনপিতে যে গণভোট হলে খারাপ না, এই জন্য যে একটা হচ্ছে লিগাল কাভারেজটা থাকে, এবং বিএনপি ভবিষ্যতে বলতে পারবে যে আমরা নিজের থেকে করিনি, এটা জনমত ছিল এবং বাংলাদেশের জনগণ এটা সমর্থন করেছে গণভোটের মাধ্যমে। সুতরাং বিএনপির গভর্নেন্সে তখন খুব সুবিধা হবে। আমি ধরে নিচ্ছি বিএনপি যে ক্ষমতা আছে, এই অর্থে বলছি আমি। আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে, যুক্তরাষ্ট্রে যে যাচ্ছেন উনি, ওনার সফর সঙ্গে 3টি দলের সদস্য, এটি কেন? মানে ওনাকে রক্ষা করার জন্য নাকি আসলে এখানে দরকার ছিল দলগুলো সংমিশ্রণে যাওয়া? না, আমি যে বললাম একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন দূর করার উদ্দেশ্য, তারপরে হচ্ছে বিশ্বকে মেসেজ দেওয়া যে আমরা সব ইউনিফাইড আছি, আমরা ইউনাইটেড আছি। আর রোহিঙ্গা ইস্যুতে দলগুলোর সমর্থন বিশ্ববাসীর কাছে এবং আলোচকদের কাছে তুলে ধরার জন্য, যে এটা আমাদের রাজনৈতিক ঐক্যমত আছে রোহিঙ্গা ইস্যুতে। আগামীতে যে সরকার আসবে সেই সরকার সেখান থেকে শুরু করবে, এটা নিয়ে বিশেষ কোনো অসুবিধা হবে না। কিন্তু উনি তো ঐক্যমতে, এই যে যখন কোনো কিছু ঘটে বাংলাদেশে, তখন উনি সব দলকে, বিশেষ করে 4-5টা দলকে উনি সবসময় ডাকেন। তো সে 4-5টা দলের সাথে উনি ঐক্যমত মানে বা একই মত বা উনি সাহায্য চান, কিন্তু সেইখানে তো আসলে আমরা মানে ঐক্যমত কমিশনে গিয়ে তো আবার দেখি ভিন্ন মত। ডক্টর ইউনূসের সাথে দেখা করলো। না, এটা যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ খুব চমৎকার ল্যাঙ্গুয়েজে বলেছেন যে ঐকমত্য কমিশনে যদি ভিন্ন মত না থাকবে তাহলে তো আলোচনার দরকার ছিল না, বলে দিলে হতো যে এটা সিগনেচার করেন, সব একমত হয়ে গেছে। সুতরাং এই ভিন্ন মত, এই ডিবেট তো থাকা উচিত। দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এবং আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি, আমরা ভাবিত হই কেন বা উদ্বিগ্ন হই কেন, যে সেটা হচ্ছে যে হাসিনা যেটা প্রকাশ করেছে সেটা তো ঐকমত্য, মানে হাসিনার মত সেটাই সকলের ঐকমত্য, সেটাই তো এস্টাবলিশ করার চেষ্টা করতে, সেটা তো ডেমোক্রেসি না, সেটা তো ফ্যাসিজম। এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে। আপনি দেখবেন মৌলিক বিষয়ে আমরা একমত আছি কিনা জাতি হিসেবে। আমার মনে হয় মৌলিক বিষয়গুলোতে আমরা একমতের কাছাকাছি আছি, অথবা কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঐকমত্য প্রতিষ্ঠাও হয়ে গেছে। এখন আমি আপনার উদ্বেগটা প্রশ্নটার স্পিরিট বুঝতে পারছি, যে তাহলে টেনশনটা কেন হচ্ছে? চলছে কিন্তু আসলে ঐক্যমতে হচ্ছে না। তো এইভাবে 1 মাস পরেও যদি ঐক্যমত না হয়, তাহলে কি আরো 1 মাস বাড়াবে? এরপর নির্বাচন একটা অনিশ্চয়তার দিকে যাবে। তা তো অসুবিধা না। গভর্নমেন্টের অবস্থান খুব পরিষ্কার আছে। কিছু কিছু বিষয়ে যদি ঐক্যমত্য নাও হয়, এবং জুলাই সনদ বা কিছু ডকুমেন্ট যদি সিগনেচার নাও হয়, তাহলেও কিন্তু আমরা জেনে গেছি যে রাজনৈতিক দল কার অবস্থানটা কি, কোন বিষয়ে কার অবস্থান কি। এবং সেই ক্ষেত্রে যদি আপনি একটা একটা করে দেখেন, অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য হয়ে গেছে আসলে। মানে যদি কথার কথা ৮০টায় হয়, ২০টায় না হয়, আমরা ২০টা নিয়ে চিন্তিত হয়ে যাই। ৮০টা কিন্তু ঐক্যমত্য হয়েছে, ওটা আলোচনা আনি না। আরেকটা হচ্ছে যে এই যে এগুলোর পরও একটা টেনশন কিন্তু থাকবে, কারণ সামনে নির্বাচন। এই বিষয়ে আমি যেটা আমার কাছে আমি লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভীতি আছে। বহু বছর ভালো নির্বাচন হয় না। এবং সকলেই ভয় পায়, ফ্যাসিজমের ধারাবাহিকতা তাদের ভূত বিভিন্ন জায়গায় চেপে আছে, তাদের চেষ্টা আছে। ফলে নির্বাচন কেমন হবে, সুষ্ঠু নির্বাচন কিভাবে করা সম্ভব হবে, শান্তিপূর্ণ হবে কিনা, সরকার কতক্ষণই পারবে, এই সমস্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে তো দ্বিধাদ্বন্দ্ব উদ্বিগ্ন আছেই। আমার মনে হয় আমাদের ঐকমত্যের বাইরে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করলে, বা আমাদের অপিনিয়ন যদি পরিষ্কার থাকে, তাহলে আমরা ঐকমত্যের পরে ভালো নির্বাচনের দিকেও যেতে পারবো। সেটা অসম্ভব জায়গায় এখনো যায়নি। অসংখ্য ধন্যবাদ। আমি